সরকার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ আলোচনায় তোমাদের সকলকে স্বাগত। গত রবিবার হয়ে যাওয়া WB সেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং শুধুমাত্র আজকে আমরা বাংলার প্রশ্নটা দেখে নেব এবং সেই সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথমেই জানিয়ে রাখি যে এই যে প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দাগ দিয়েছি বা যে উত্তরগুলো তোমাদেরকে বলবো সেগুলো যথেষ্ট পড়াশোনা করে বের করা হয়েছে এবং কিছু কিছু প্রশ্নের উত্তরে আমরা কনফিউজড আছি এবং সেই জায়গাগুলোতে আমরা তোমাদের মার্ক করে দেব। সেই জায়গাগুলোতে আমরা কিন্তু অফিসিয়াল অ্যান্সারের জন্য একটু অপেক্ষা করব, বা তোমাদের মধ্যে যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে সেই উত্তরটাকে অবশ্যই তোমাদের জানাতে হবে। এই অনুরোধ নিয়ে শুরু করছি আজকের আলোচনা, যেখানে প্রথমেই তোমাদের যে আমরা দেখতে পাচ্ছ আমরা এক্স সিরিজের আলোচনা করছি এবং এক্স সিরিজের প্রথমেই যে আলোচনার প্রশ্নটা আছে যে উপভাষায় নাম ধাতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে ঝাড়খণ্ডে। আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করছি না, শুধু প্রশ্নের উত্তরটুকু বলে যাচ্ছি, কারণ অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাবে, তোমাদের বিরক্তির কারণ হতে পারে দীর্ঘ এই ভিডিও। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। শিখ শব্দটির উৎস সংস্কৃত। 3 হাড় ভাঙা যে সমাস উপপদ তৎপুরুষ। 4 রোচন শব্দের প্রত্যয় বিভাজিত রূপ হলো, আমরা করেছি রুচ যোগ নিচ যোগ অন। অনেকেই মনে করতে পারেন যে রুচি প্লাস অনট হতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে রুচ যোগ নিচ যোগ অন এই জিনিসটাই হতে পারে। ঠিক আছে, আমরা অফিসিয়াল অ্যান্সারের জন্য এটা এই ওর জন্য অপেক্ষা করতে পারি। 5 নম্বর কাজ ন কারণ এহু জুয়াতি। এই জুয়াতির উৎস হলো কি? জুয়াতির উৎস হলো যুক্তি। এখানে একটু ব্যাখ্যা করে রাখি। কাজ ন কারণ এহু জুয়াতি কথাটার অর্থ হচ্ছে কাজ এবং কারণের, মানে কাজও আছে, কারণও আছে এবং তার যুক্তিও রয়েছে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপারটা এখানে বলা হয়েছে। যুবতী মানে কিন্তু যুবতী নয়, আর কি যুবতী বলে প্রশ্নটা ভুল করেছে। সেই 6 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে ধন্য শব্দটির মৌলিক অর্থ ধনশালী, এখন অর্থ সর্বসৌভাগ্যবান। শব্দার্থ পরিবর্তনের প্রক্রিয়ায় এটি হলো অর্থ সম্প্রসারণের উদাহরণ। 12 তরু শুভাশুভ পানি পদটির রচয়িতা কানহোপা, 45 সংখ্যক পদ, এটা তোমরা দেখে নিতে পারো বই থেকে। পঞ্চ তথাগত কি কেরুয়াল, পঞ্চ তথাগতর অন্যতম রত্ন সম্ভব। ঠিক আছে, কান্দিয়া মলিন কইল মুখে, মুখ মলিন হলো কার? মুখ মলিন হলো কৃষ্ণের। গোবিন্দ দাস কবিরাজ উপাধি প্রাপ্ত হন যার দ্বারা? জীব গোস্বামী। 11 নম্বর প্রশ্নে চলে আসছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদের নাম বৈষ্ণব মিলন। আমরা অনেকেই, তোমরা প্রশ্ন করতে পারো বা তোমাদের এটা মনে হতে পারে যে স্যার কোথায় মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদে তো কোনো নাম নেই। না, নাম আছে, একটু ভালো মতো দেখবে। মধ্যখণ্ডের 10ম পরিচ্ছেদ একেবারে শেষে চলে যাবে। ঠিক আছে, শেষে দেখবে গিয়ে ওখানে ওই যেমন করে মেঘনাদ বধের যেমন করে অধ্যায়ের নামগুলো আছে, ঠিক তেমন করেই আমরা শ্রী চৈতন্য চরিতামৃতর শেষ খণ্ডে, মানে শেষ পরিচ্ছেদের শেষে আমরা পাবো এটা। ঠিক আছে, পুলকে পুরয় তনু শ্যাম পরসঙ্গে পত্রী রচয়িতা জ্ঞানদাস। কি কহসি কি পুছসি শুনো প্রিয় সজনী, উদ্ধৃতাংশটি যে পর্যায়ের সেটি হচ্ছে মাথুর। চাঁদ বণিকের মহাজ্ঞান হরণে মনসা যে ছদ্মবেশ নিয়েছিলেন, আমরা বারবার এই মনসামঙ্গল করার সময় এই প্রশ্নটা করিয়েছিলাম এবং দেখো কমন পড়েছে, নটির ছদ্মবেশে করেছিল মহাজ্ঞান হরণ। কি কি বুলি গোল হইল সকল গোকুলে, গোল হওয়ার কারণ কৃষ্ণের পুতনাবধ। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন। কেনারামের মাতুলালয় যে গ্রামে? দেবপুর। কেনি কইলে হেন কাজ সঞ্চয় করিলে, লাজ লোক মাঝে না তুলিবে মাথা, উক্তিটি যার? খুল্লনার। এবার এখানে আমরা খুল্লনা বলেছি ঠিকই, কিন্তু অনেকেই এখানে লহনারও মনে করছেন। এই প্রশ্নটা তো আমরা একটু কনফিউজড আছি, আসলে এত বড় আহ কাব্য খুঁজে পেতেও একটু অসুবিধে হয়। সেজন্য আমার মনে হচ্ছে খুল্লনা, কিন্তু অনেকেই লহনারও মত থাকতে পারে। তোমাদের যদি কারো মনে হতে পারে সঠিক উত্তর যদি তোমরা খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে। 18 নম্বর অঙ্গে লেখা রাম নাম রথচারী পাশে ড্যাশ ভক্তি দেখি কপিগণ হাসে। এখানে আমার খুব মনে হচ্ছে বিভীষণ হবে, কিন্তু অনেকেই মনে করছে সুগ্রীব, অনেকেই মনে করছে অঙ্গদ, কিন্তু আমার খুব মনে হচ্ছে এটা বিভীষণ হবে, সেই জন্য আমি এখানে দাগ দিয়ে রাখলাম। তো এই প্রশ্নের উত্তরটাও যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদের জানাবে। 19 নম্বর পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি ড্যাশ দ্বীপের উপরে, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে দেবীচক। দেবীচক দ্বীপের উপরে বসে পৃথিবীতে প্রবেশ করিয়া পশুপতি। ঠিক আছে, আলুথালু কেশবাস ঘন ঘন বহে শ্বাস, অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থার কথা যার সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন রতি। 20টা প্রশ্ন শেষ হলো আমাদের। 21 নম্বরে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং সেখানে তোমাদেরকে জানাবো যে আমাদের পরবর্তী নেট সেটের পড়াশোনার যে কোর্স সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা স্ক্রিনে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমাদের যাদের মধ্যে আগ্রহ আছে, এবং বিশেষ করে আমি এখানে একটু তোমাদের হাইলাইট করে দিতে চাইছি, যারা সিরিয়াস আছো, যারা নেট সেট পাস করতে চাইছো, তারাই কিন্তু যোগাযোগ করবে এবং তাদেরকেই আমি নিয়ে শুরু করতে চাইছি। কারণ অনেকেরই দেখছি যে সিরিয়াসনেসটা থাকে না।
ঠিক আছে? আমাকে বাধ্য হয়ে সেই কোর্স থেকে তাদেরকে বাদ দিতে হয়। কিন্তু সেই জিনিসটা করবে না। যারা সিরিয়াস আছো তারাই আমার সাথে যোগাযোগ করবে। সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া আছে এবং এই স্ক্রিনে সমস্ত ডিটেইলস পড়ে তারপরেই যদি তোমাদের মনে হয় তাহলেই আমাকে WhatsApp এ তোমাদের বায়োডাটা কিন্তু পাঠাবে। ঠিক আছে? এবং যোগাযোগ করবে। ঠিক আছে? আ এই কথাটি বলার পরে আমরা ২১ নম্বর প্রশ্নপত্রের দিকে চলে যাই। যেখানে বলা হচ্ছে, "দাঁড়াইলে জটাভার চরণে লুটায়া তার" অন্নদামঙ্গল কাব্যে এমন অবস্থা যার, তার হচ্ছে ব্যাসদেব। ২২ নম্বর প্রশ্ন, "সর্বশাস্ত্রে মুখ্য সর্বদেবে হরি" শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হচ্ছে বেদ। "যদি জিয়ে ভার্যা তোর হেন সত্য করো, স্বামী নারী দাস হইবা ড্যাশ বৎসর।" লোরকে যত বছর নারী দাস হওয়ার কথা বলা হয়েছে? দ্বাদশ বৎসর নয় ১২ বছর। "অক্ষয় ধনুক আমি করিয়াছি হাতে, ত্রিভুবনে কার সাধ্য কে পারি কাটিতে।" এই উক্তিটি বীরবাহুর। ২৫ নম্বর প্রশ্ন, "কহো হে দেবী অমৃত ভাসিনী।" আমি এটা বারবার মেঘনাদ বধ পড়ানোর সময় বলেছিলাম যে একেবারে শুরুতে যে অভিষেক ইয়েটা আছে, তার আগে যে শুরু করছেন তিনি মধুসূদন, সেখানে দেবী সরস্বতীকে অমৃত ভাসিনী বলে বলা হয়েছে। পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের ৭ম সর্গের নাম একেবারে চার্ট করেই দেওয়া আছে। তোমরা ভিডিও চাইলেই এটা পেতে পারো। ঠিক আছে? শক্তি নির্ভেদ। ২৭ নম্বর, "দেশ থেকে দেখা স্বস্তি কলাচ্ছন্ন বাল্য বালখিল্য নাটসীদের সমস্বর নাম সংকীর্তন মশালের ধূমার্ত আলোকে।" শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটা হচ্ছে কুটাগার। কাজী নজরুল ইসলামের পলাতকা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তোমাদের একেবারে চার্ট করে দেওয়া হয়েছিল কাব্যগ্রন্থের কবিতার নাম থেকে শুরু করে কাব্যগ্রন্থের নাম, পুরো একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। দেখো কিভাবে কাজে লাগে। ছায়ানট কাব্যগ্রন্থ থেকে এসে তোমরা কিন্তু অবশ্যই চাইলে তোমরা দেখে নিতে পারো। "সৌন্দর্য রাখিছে হাত, অন্ধকার ক্ষুধার বিপরে কেউতরাংশ সিন্ধু সারস, আমার জীবনে তুমি প্রায় বুঝি প্রত্যহই পূর্ণিমা।" এখানে অবশ্যই আমরা সেটা জানি, একেবারেই খুব বিখ্যাত পংক্তি, ঝুলন পূর্ণিমা। ৩১ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, "আমার পৃথিবী এইখানে শেষ" অমিয় চক্রবর্তীর যে কবিতার পংক্তি সেটি হচ্ছে ঘর। "মুড়ে ফুলের দোকানে ভিড় লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল?" সুভাষ মুখোপাধ্যায়ের যে কবিতার অংশ, "পাথরের ফুল"। "সেই ড্যাশ সেই ধুনো সেই মালা সেই মিছিল, ধুনোর সঙ্গে ধূপ যায়", এটা আমাদের একদম কমন সেন্সের ব্যাপার। "আমরা যে ছবি দেখি আঁকি ড্যাশ ছন্দের মায়ায়, স্তব্ধ ছন্দের মায়ায়, লিখিও উহা ফেরত চাহ কিনা।" কোনটা ফেরত চাওয়ার কথা বলা হয়েছে? কোন কবিতার অংশ? চাবি। ঠিক আছে? ৩৬ নম্বর প্রশ্ন, "কিরিস্তান এসেছে ক্রান্তি দলে"। এই কিরিস্তানের আসল নাম হলো অ্যান্টনি। "দর্পণবিহীন তুমি জানো না কাহার ছায়া সম্মুখে দাঁড়ানো", উদ্ধৃতাংশটি যে কবিতার? প্রেম তুমি। ৩৮ বিষবৃক্ষ উপন্যাসের ৬ষ্ঠ পরিচ্ছেদের নাম? তারাচরণ। ৩৯ "বস্তুত আমি এমন স্বার্থপর অসজ্জন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি", নতুনদা, যেখানে শ্রীকান্ত আর ইন্দ্রনাথ আর নতুনদাকে যেখানে ওই কনসার্টে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল এবং ওই ঠান্ডার মধ্যে সমস্ত জামাকাপড় খুলে নিয়েছিল নতুনদা অন্যের, ওদেরকে ঠান্ডাতে রেখে নিজে গরম করবে, ওই প্রসঙ্গটার সঙ্গে অসজ্জন কথাটি বলেছিল শ্রীকান্ত। ঠিক আছে? মনে পড়ছে কিনা জানি না তোমাদের, অবশ্যই সেই জায়গায় দেখে নিতে পারো। ৪০ নম্বর, "প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় এসে যিনি নানা দেশে ভ্রমণের কাহিনী বলতেন তিনি হচ্ছেন রাজকৃষ্ণ সান্যাল", জীবনস্মৃতি থেকে নেওয়া হয়েছে এটা। "কে জানে হয়তো সীতা আর হেলেন আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ তাহাকে ঘিরিয়া অনেক খাপছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে", রবীন্দ্রনাথের ইতিকথাতে যার রূপ প্রসঙ্গে এই মন্তব্য, তিনি হচ্ছেন সেনদিদি। "জোত আর রায়তি জমি মিলিয়ে এর জমি হবে প্রায় ৩,০০০ বিঘা, কিন্তু ইনি নিজেকে বলেন কিষাণ", যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন বচ্চন সিং। ৪৩ নম্বরে চলে এসেছি, "তারপর মৃত পাত্রে লবণাক্ত কপিত্থ সুরভিত তক্র পান করিতে দিল"। এই তক্র শব্দটির অর্থ হলো ঘোল। "দত্তদের বাড়িতে কালীপূজা উপলক্ষে পাড়ার শখের থিয়েটারের স্টেজ বাঁধা হইতেছে", থিয়েটারের নাম হলো মেঘনাদ বধ। ঠিক আছে? এবার এখানে প্রশ্নটা না একটু অন্যরকম ভাবে এসছে, যদিও ভুল এসছে প্রশ্নটা। আসলে শখের থিয়েটারে যে স্টেজ বাঁধা হয়েছে যে কার জন্য? কোন নাটকের জন্য? থিয়েটারের নাম নয় কিন্তু। থিয়েটারে যে স্টেজ বাঁধা হচ্ছে সেখানে কোন নাটক বা কোন বিষয়টা অভিনীত হবে? এইরকম হতে লাগতো প্রশ্নটা। থিয়েটারের নাম তো আমরা অ্যাকচুয়ালি একটি থিয়েটারের নাম বুঝবো, তাই না? তো এখানে একটু প্রশ্নটা ভুল আছে। আরো একটা প্রশ্ন ভুল আছে, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ৪৫ নম্বর প্রশ্ন, "স্বামী তো আর স্ত্রীর সম্পত্তি নয় যে কাউকে ভাগ দেবে না, বরং স্ত্রী স্বামীর সম্পত্তি", একথা বলেছে মণিকঙ্কন। ৪৬ নম্বর, "আমি কলিঙ্গ দেশ থেকে আসছি বটে কিন্তু বাংলাদেশের লোক", একথা বলেছে বলরাম। বলরাম আসলে বাড়ি হচ্ছে বর্ধমানে। ঠিক আছে? "তার চোখের মণি কালো নয়, নীলও বলা যায় না তাকে", নির্বাস উপন্যাসে বিমলার চোখের মণির রং ফিরোজা। "মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কুনইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে", লোকটা হলো অঘোর।
ছি এতগুলো ফুল নিয়ে এলেন, মালা, দোপাটির মালা কোথায় পেলেন? উত্তরে যে বাজারের কথা বলা হয়েছে আমরা জানি বউবাজারের কথা এখানে বলা হয়েছিল। মতিলাল পাদ্রীর মনটা তার কথায় জুড়িয়ে গেল। কার কথায় জুড়িয়ে গেল? বদন। ঠিক আছে? কেন? কারণ এই লাইনটির পরেই কিন্তু বদনের দিকে তিনি তাকালেন। কথাটা জুড়িয়ে বলুন তাকালেন। এরকম একটা লাইন আছে আরকি। ঠিক আছে? শহীদের মা গল্পে বিমলার পরনে সেমিজের উপরে ছিল খয়েরি পাড়ের সাদা শাল। ৫২ নম্বর প্রশ্ন, তা যাও না কলকাতা, আমি কি বাদ সাধছি? কলকাতায় যেতে চায় মলিনা, যতীন, বাসুদেব, অনিল। যতীন। সঠিক উত্তর যতীন। ৫৩ নম্বর প্রশ্নে চলে এসেছি। শ্যামলাল ব্রহ্মচারীর শ্যালকের নাম কি? বিপিন। ঠিক আছে? ৫৪ নম্বর প্রশ্ন, পাতকীর কর্মদোষে হলে পাপ ভোগী, পাপীরা ধনের মদে না মানে তোমায়। এটি হচ্ছে মীর মশারেফ হোসেনের জমিদার দর্পণ থেকে নেওয়া হয়েছে এবং এটা একটা কোটেশন হিসেবে ওখানে প্রবাদ প্রবচন হিসেবে ব্যবহার করা হয়েছে। ৫৫, আর কে আছে আমার এ দুঃখ পাথায় কে বা হবে কর্ণধার। নেপথ্য সঙ্গীতটি যে রাগিনীতে রচিত? বাগেশ্রী। ঠিক আছে? ৫৬ নম্বর প্রশ্ন, একেই কি বলে সভ্যতার দ্বিতীয় গর্ভাঙ্গ শুরু হয়েছে কোথা থেকে? শিকদারপাড়া স্ট্রিটে। রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে, জনা এই উক্তিটি কার সম্বন্ধে করেছে? অনেকেই এখানে বলছে প্রবীর, কিন্তু নীলধ্বজকে এটা ব্যঙ্গ করে এই প্রশ্নটা জনা তাকে শুনিয়েছে। ঠিক আছে? আমি পরে এটা খুঁজে দেখলাম যে প্রবীর এখানে হবে না, এটা হবে নীলধ্বজ। সেবিছে যতনে তুমি অতিথি রতনে, পরপর দুটো একইভাবে এসছে। অতিথি রতন যিনি, কে অতিথি রতন? আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি অর্জুনকেই অতিথি হিসেবে এখানে বলা হচ্ছে। এক হাস্যের ফোয়ারা, যার সম্পর্কে বলা হয়েছে পেয়ারা। আমি দেখেছি তাকে দিনের পর দিন, প্রথম পার্থ নাটকে যাকে দেখার কথা বলা হয়েছে কর্ণকে। ঠিক আছে? এবার কর্ণ সম্পর্কে এই উক্তিটা করা হয়েছে। ঠিক আছে? এটাই বলতে চাওয়া হয়েছে যে যাকে দেখার কথা বলা হয়েছে। ৬১ নম্বর প্রশ্ন, আপনার কোনো মোরালিটি নেই, নীতিবোধ, ন্যায়বোধ এসব আপনার হাতে নেই। বেণীমাধবকে যে এই কথা বলেছে? প্রিয়নাথ। ৬২, কালকুট বিষ ছিল অন্নের পাতিলে, বিষে নীল হয়ে গেছে দেহগুলো। চাঁদ বণিকের পালা নাটকের সংলাপটি ন্যাড়ার। প্রচণ্ড বিধাতা তবু মৃত্যু দেয় নাই, চাঁদ বণিকের পালা নাটকে এটি যার উক্তি। বল্লভাচার্য। এমন সময় হঠাৎ ড্যাশ বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল। তখন রবীন্দ্রনাথের বয়স ছিল ১৭ বছর। ৬৫, মনুষ্য প্রকৃতিতে যে সকল উচ্চাশায় মনোবৃত্তি আছে এই সকল অবস্থাতেই তাহা সম্যক প্রকারে স্ফূর্তিপ্রাপ্ত হয়। ইহা মনুষ্য লোকে সুশিক্ষার বীজ, কাব্যের প্রধান উপকরণ। যে মন্তব্যটি আছে সেটি হচ্ছে শকুন্তলা, মিরন্দা এবং দেশদিমনা। ৬৫টা হয়ে গেল আমাদের। এইবার ৬৬ নম্বরে যাই। ওহে বাপু, যিশুও আসেননি, ড্যাশও আসেননি, আসবেনও না। প্রাচ্য পাশ্চাত্য বইতে শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটা হচ্ছে জিহোবা। জিহোবাও আসেননি। ঠিক আছে? হরপ্রসাদ শাস্ত্রীর মতে বঙ্গীয় যুবকের চরিত্র নির্মাণে যে ইংরেজ লেখক অংশীদারি? বায়রন। ঠিক আছে? ভারতচন্দ্র যার আশ্রয়ে পারস্য ভাষা অধ্যয়ন করেন? রামচন্দ্র মুন্সী। ৬৯, ড্যাশ দ্বীপের লোকে বুড়া বাপকে রাধিয়া খায়। শুকনা দুঃখ প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বীপের কথা বলেছেন সেটা হচ্ছে ফিজি। ৭০ নম্বর, ট্রেন লেট না তুমি লেট, দ্বিজ গল্পের উক্তিটি যার? নটবরের। কাল সন্ধ্যাবেলা আমতলার মাঠে কীর্তনের আসরে দেখা। গিরগিটি গল্পে কথা বলেছে কে? দেখো এখানে কাটা চিহ্ন আমি দিয়ে রেখেছি একটা কারণ। এই যে লাইনটা না এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাল সন্ধ্যাবেলা, এই লাইনটা না আসলে গিরগিটি গল্পের কোথাও নেই। মানে গিরগিটি গল্পের অংশই নয় এই লাইনটা। তাহলে সেই হিসেবে যদি লাইন নাই হয়ে থাকে তাহলে পরে এখানে আমরা কিভাবে এখানে উক্তিটা করব? তাই না? তাহলে সেই হিসাবে আমাদের এখানে এই প্রশ্নটা ৭১ নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের ভুল আছে। এক্স সিরিজে যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এই প্রশ্নটা একটু দেখে নেবে। আমিও দেখতে চাইছি যে এটা অফিসিয়াল অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি কি দেয়। তোমরা একটু যদি খুঁজে বের করতে পারো যে কাল সন্ধ্যাবেলা আমতলার মাঠে কীর্তনের আসরে কোথায়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। আমার যতদূর মনে হলো বা খুব তাড়াহুড়োতেও হয়তো দেখেছি, হয়তো মিসিংও হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হলো যে এই লাইনটা গিরগিটি গল্পের কোথাও নেই। ঠিক আছে? তোমরা একটু চাইলে এটাকে কারেকশন করে দিতে পারো। ৭২ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি, হেরিক নন, বায়রন নন, ভারতচন্দ্র নন। বুদ্ধদেব বসুর যে প্রবন্ধে কথাটি আছে। উত্তর ৩০, অনেকেই রবীন্দ্রনাথ উত্তর সাধক মনে করেন কিন্তু না। উত্তর ৩০-এর দ্বিতীয় খণ্ডে সম্ভবত শেষের দিকে এই লাইনটা আমরা পাই। ৭৩ নম্বর, রাজসুন্দরীর যে ছেলের বহরমপুরে মৃত্যু হয়েছিল তার নাম প্যারিলাল। অনেকেই পুলিন বিহারী বলে জায়গাটাকে করছে, কিন্তু এখানে কিন্তু স্পষ্টই লেখা আছে। একটু অন্যরকমভাবে ঘুরিয়ে লেখা আছে, একেবারে সরাসরি বলা হয়নি। কিন্তু পড়লে পরে বোঝাই যায় যে সেখানে বহরমপুরে যে মৃত্যু হয়েছিল তার নাম প্যারিলাল। সঙ্গে সঙ্গে প্যারিলাল বলা হয়নি, প্যারিলাল পরে বলা হয়েছে। ঠিক আছে?
তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়, এটা আমরা সকলেই জানি 1843। নৃত্য পড়া ড্যাশ কনক নুপুরে তালভঙ্গ হতো, শূন্যস্থানে যে শব্দটি বসবে মেনকার। পরের প্রশ্ন, তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো। যার ছেলেটি মরে গেছে সিধু কায়ালিনী। যেখানে যাওয়ার সময় মিস গিলবিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছিল, আমরা বুঝতেই পারছি এখানে ঘরে বাইরে থেকে গির্জাতে যাওয়ার সময় মেরেছিল। তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দাক্রান্ত ছন্দে বিরহীর বাণী, যে কবিতার অংশ, বিচ্ছেদ কবিতার অংশ। এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা কোনো দয়া কোথাও থেকে চাই, একটা কোনো আশ্রয়। ঘরে বাইরে উপন্যাসে একটুতি করেছে বিমলা। পাথর আবার গলিল, যার সম্পর্কে বলা হয়েছে। এবার পাথর আবার গলিল সম্পর্কে বলা হয়েছে দামিনী সম্পর্কে। ঠিক আছে। হৈমন্তী গল্পে হৈমন্তীর বাবার নাম গৌরীশঙ্কর। এ পদ গেছে কোনখানে গো কোনখানে, একেবারে একদম যখন তোমাদের অচলায়তন করানো হয়েছিল একেবারে গানের লিস্টগুলো করে দেওয়া হয়েছিল, ডেডিকেটেড ভিডিও আছে পঞ্চকের কণ্ঠে, আমরা জানি এটা সবাই। মুক্তধারা নাটকের সেনাপতির নাম বিজয় পাল। পটু যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে কুনো বিড়াল। অনেকেই হুলো বিড়াল দিয়েছে, অনেকে বুনো বিড়াল দিয়েছে, ঠিক আছে, কিন্তু কুনো বিড়াল হবে। ঠিক আছে, ঘরে আছে কুনো বিড়াল, কোমর বেঁধেছে। সেই যে বোন গাল দিয়েছেন ড্যাশ বলে, স্বামী খাকি। এই স্বামী খাকি শব্দটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই স্বামী খাকির বদলে ভাতার খাকি ইউজ করেছিলেন পাণ্ডুলিপিতে, কিন্তু তারপরে রবীন্দ্রনাথ এই ভাতার শব্দটাকে কেটে স্বামী শব্দটিকে বসিয়েছেন, এবং এই স্বামী শব্দ থেকে স্বামী খাকি শব্দটি এখানে আছে, এবং এটা নিয়ে সুন্দর একটা প্রবন্ধও রয়েছে কেন তিনি এই ভাতার খাকি থেকে স্বামী খাকি ব্যবহার করলেন। ঠিক আছে, তা এই বিষয়টা সেই জন্য আমাদের এই জিনিসগুলো এইভাবে পড়াশোনা করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 85 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা 86-তে আসি। কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্য লোকে ড্যাশ তাহার সহিত চিরমিলন হইবে, শূন্যস্থানের শব্দটি হলো শরৎ পূর্ণিমা রাতে। অতএব ড্যাশ এবং সঙ্গীতই সাহিত্যে প্রধান উপকরণ। চিত্র, তথ্য সত্য প্রবন্ধ উল্লেখিত 1-2 গণইতে অন্ত নাহি পাই, পত্রিকার জ্ঞানদাসের। রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘব। প্রত্যেকটা সময় এই যখন ছন্দ অলঙ্কার করানো হয়েছিল বা ভিডিওতেও রয়েছে, এই উত্তরগুলো কিন্তু এই উদাহরণগুলো দিয়ে কিন্তু করানো হয়েছে, এবং এটি বক্রোক্তি উদাহরণ, একেবারে সহজ প্রশ্ন, কারণ এখানে ওই বক্রোক্তির ভাগগুলো দেওয়া হয়নি, শ্লেষ বক্রোক্তি বা কাকু বক্রোক্তি, হ্যাঁ, এই সমস্ত দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি এটা কাকু বক্রোক্তির উদাহরণ হয় হিসেব মতো, যদি একেবারেই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করি আমরা, তাহলে এখানে একদম পরিষ্কার বলে দিয়েছে বক্রোক্তি, এটা ভুল হওয়ার কথাই না। ঠিক আছে, বড় যদি হতে চাও ছোট হয় তবে, এই যে অলঙ্কার, আর একটা অলঙ্কারের কথা, এটা তো একদমই বড় যদি হতে চাওয়া হচ্ছে যে ছোট কথা বলা হচ্ছে, কারণ বড় যদি হতে চাও ছোট হতে হবে, তার মানে আমাকে বড় হতে গেলে তো বড়ই হতে হবে, ছোট কেন হতে হবে? তাহলে এই বড় ছোট একেবারে বিপরীত, তাহলে বিপরীত মানে বিরোধ, বড় এবং ছোট মধ্যে বিরোধ, তার বিরোধাভাস, একেবারেই জল ভাত সেটের অলঙ্কার, এগুলো তো পারাই উচিত। ঠিক আছে, আচ্ছা 91 প্রশ্ন, কাব্যে ছন্দের যে কাজ, গানের তালের সেই কাজ, কবিতায় যেটা ছন্দ, সঙ্গীতে সেইটাই লয়। উক্ত অভিমত যার, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের ডালে ফলটি পেকে করতেছে টুকটুক, উৎসাহেতে উঠল নেচে সন্ধ্যা হাতির বুক। পরিষ্কার এখানে ছন্দের দোলে দোলে আমরা যাচ্ছি, এবং শব্দ যে চয়ন করা হয়েছে সেটাও ছড়াক ছন্দের শব্দগুলোই চয়ন করা হয়েছে একজন শিশুর প্রতি। ঠিক আছে, সন্ধ্যা হাতির বুক, ফলটি পেকে করতেছে টুকটুক, আমরা বুঝতেই পারছি এখানে এটা বিচার করারও প্রয়োজন হতে পারে না, দলবৃত্ত বা বলবৃত্ত বা শাসাকাত প্রধান ছন্দ পরিষ্কার করে এখানে বলা হয়েছে। ঠিক আছে, 93, নির্বেদ ও চিন্তা যার লক্ষণ, সেটা হচ্ছে বিপ্রলব ধারা। হরিপ্রিয়া প্রকরণে গর্বের ভাগ যতগুলি 6টি। শঙ্খবিল আকাশগঙ্গে শুভ্র মেঘের পাল্টি মেলে, জ্যোৎস্নাতরী বেয়ে তুমি ধরার ঘাটে কে আজ এলে। এই অলঙ্কারের লাইনটিও খুব সহজ, একটু যদি তোমরা বুঝতে পারতে তাহলে, অনেকেই এটা ভুল করে এসছে উপমা দিয়ে, কিন্তু এখানে সাঙ্গ রূপক হবে। বিষয়টা কেন এখানে সাঙ্গ রূপক, নিরঙ্গ রূপক, এইভাবে যদি রূপকের ভাগগুলো দিত তাহলে হয়তো মানা যেত যে না সবই রূপকের ভাগ, কিন্তু কোনটা চিনতে ভুল হচ্ছে। কিন্তু দেখো এখানে 4টা অলঙ্কার, 4 রকম নাম দেওয়া হয়েছে, এবং রূপক যে সেটা বোঝাই যাচ্ছে, শুভ্র মেঘের পাল্টি মেলে, তার মানে সাদা মেঘ, সাদা মেঘের একটি পাল, তার মানে পালের সঙ্গে সাদা মেঘের একটা সাদা মেঘ এবং পালের রূপক হিসাবে দেখানো হচ্ছে, এটা স্বাভাবিক বোঝাই যাচ্ছে। জ্যোৎস্না তরী বেয়ে তুমি ধরার ঘাটে কে আজ এলে। ঠিক আছে, এবার জ্যোৎস্না তরী, চাঁদের আলোর তরী, তার মানে চাঁদের আলো নির্মিত তরী, এরকম ধরনের করা হয়েছে, চাঁদের আলো রূপ, জ্যোৎস্না রূপ তরী। ঠিক আছে, রূপ শব্দটি আছে রূপক। ঠিক আছে, সেই হিসাবে রূপকটাকে কিন্তু এখানে অনেকেই দেবে, আবার অনেকেই কিন্তু উপমা হিসেবে ওটাকে ভুল করবে, সেই জন্য এখানে ভুল করার কোনো ইয়ে নেই, একেবারে সোজাই ব্যাপারটা একেবারে। ঠিক আছে, 96, শ্লেষ ও প্রসাদ হলো বৈদর্ভী রীতির গুণ। এটা প্রাচীন ভারতীয় অলঙ্কার শাস্ত্র থেকে এসছে।
অলঙ্কারনামা অনন্তত্বাৎ কথাটি আছে রসগঙ্গাধর বইয়ে। অ্যারিস্টটলের মতে শিল্পের মূল আবেদন আছে হৃদয়ে। ট্র্যাজেডিতে ঘটনার ঐক্য মানে প্লটের ঐক্য, এটা বারবার করে করানো হয়েছিল যখন অ্যারিস্টটল তোমাদেরকে করা হয়েছে, ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, এই প্রশ্নটা ছিল এখানে। অ্যারিস্টটলের মতে আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে একটি। ঠিক আছে, লাইনটা এরকম আছে অ্যারিস্টটলের মতে, মানে এরকম করা আছে আদর্শ কাহিনীতে কথাবস্তু থাকবে দুটি নয় একটি। ঠিক আছে, এরকম করে লাইনটা আছে। তা এই হচ্ছে আমাদের সম্পূর্ণ 100টা প্রশ্ন তোমাদের সামনে রাখা হলো। তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটি থেকে তোমাদের সম্পূর্ণভাবে যে অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করলাম সেটা তোমাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আলোচনা কিন্তু আমরা মাঝে মাঝেই নিয়ে আসি তোমাদের জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু-বান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আরেকটা কথা, যে আমাদের নেক্সট সেশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে নেট সেটের। তোমরা যদি যারা আগ্রহী রয়েছো, যারা সিরিয়াস ভাবে পড়াশোনা করতে চাইছো, তারা অবশ্যই আমাদের দেওয়া চ্যানেলে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আজকে এখানেই শেষ করছি। নেট সেটের ক্লাস ইউটিউবেও খুব শীঘ্রই শুরু হবে। তার জন্য তোমাদের যে চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার রীতি রয়েছে সেটা অবশ্যই তোমরা পূরণ করে রাখো, এবং অবশ্যই আমরা কিন্তু একসঙ্গে আবার শুরু করব নতুন বছরে নতুন উদ্যম নিয়ে। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।